আপনি সংস্কারের কিছুই করেননি, তো ঐতিহাসিক করবেন কীভাবে? তো সেরকম ঐতিহাসিক কোনো নির্বাচন হয়নি। এটা একটা নির্বাচন হয়েছে যেখানে ভোট প্রদান ভালো হয়েছে, গণনা এবং ঘোষণা নিয়ে প্রচুর রকম কথাবার্তা হয়েছে। প্রিয় দর্শক, ভয়েস ফর ম্যানকাইন্ড মানবতার কণ্ঠস্বরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত মুখ, প্রিয় মুখ, বর্ষিয়ান রাজনীতিবিদ, দুবারের আকসু ভিপি, নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না। আমরা এখন মান্না ভাইয়ের সঙ্গে কথা বলতে যাচ্ছি। মান্না ভাই, কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। অনেকদিন পর দেখা মান্না ভাই, নির্বাচন তো হয়ে গেল, তো নতুন সরকার তার 100 দিন উদযাপন করতে যাচ্ছে। সরকারের কাছে আপনার কি প্রত্যাশা ছিল, কি পেয়েছেন আর কি পাবেন বলে আপনি ভাবছেন? মানে এটা যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে ধরেন প্রত্যাশাটা তো এই সরকার বা ওই সরকার দিয়ে না, স্বৈরাচার উৎখাত হয়ে যাওয়ার পরে ভোটের মাধ্যমে যে নির্বাচিত সরকার, সেই সরকারের কাছে প্রথম প্রত্যাশাটাই হলো গণতন্ত্র। যে গণতন্ত্রের জন্য আমরা দিন লড়াই করেছি, ভোটের অধিকার, আর যে গণতন্ত্র যেটা নিপাট, মানুষের কল্যাণে নিয়োজিত, মানুষের সমস্ত গণতান্ত্রিক মৌলিক অধিকার নিশ্চিত করে, সেই ধরনের গণতন্ত্র। সেটা কতখানি হলো না সেটা বিচার করার জন্য ঠিক 100 দিন যথেষ্ট না। কাজেই প্রত্যাশা এই সরকারের কাছে নতুন করে কিছু না। এই সরকারের কাছে আমি প্রত্যাশার চোখ মিলে তাকিয়েই আছি, দেখছি। তবে এটা বলবো, এর মধ্যেই জুলাই সনদ নিয়ে, অধ্যাদেশগুলো নিয়ে, সংসদ এবং সংবিধানের রূপান্তর নিয়ে, রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে যেই ধরনের আশা-আকাঙ্ক্ষা গড়ে উঠেছিল, সেটা নিয়ে সংসদের ভিতরে বেশ মত পার্থক্য তৈরি হয়েছে। সরকার পক্ষ বলছে তারা সব করবেন, আর বিরোধী দল বলছে তারা সব কিছুর সাথেই প্রকারান্তরে বেইমানি করছেন। যে অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে সেগুলো খুব মৌলিক বিষয় ছিল। কয়েকটা হাইকোর্টের সচিবালয়, সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগের ব্যাপার, এগুলো তারা বাতিল করে দিয়েছেন। বলছে যেটারও বেটার আকারে নিয়ে আসবেন, তো যেটা ছিল সেটার সংশোধন করে বা সেটা পরিমার্জন করে কি আনা যেত, বা সেটাকে আলোচনা করা যেত, তাও করা যায়নি। তো এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, তাতে আশা নিরাশার একটা দোলাচল তৈরি হয়েছে। আর আজকে আমি এখানে আসবার আগে পত্রিকায় যেটা দেখলাম, সরকার পক্ষ বিরোধী দলের কাছে বা জোটের কাছে, সবার কাছে আবেদন করেছে যে সংবিধান সংস্কার করবার জন্য বা সংশোধন করবার জন্য তারা কমিটি বানাবেন, সেই কমিটিতে তারা যেন নাম দেন। বিরোধী দল স্পষ্ট বলেছে, বিরোধী দলের একজন মুখপাত্র বলেছেন, আমরা ওতে নাম দেব না, কারণ এটা হবে শেষ পর্যন্ত সরকার পক্ষের ইচ্ছা বাস্তবায়নের একটা হাতিয়ার। তার মানে আমরা যে আকাঙ্ক্ষা করি সংসদে সরকারি দল বিরোধী দল মিলে একটা কাজ করবে, সেইটার সুযোগ অনেকখানি কমে গেছে। এটা হচ্ছে রিয়েলিটি। আপনি মানে এর মধ্যে ধরেন 100 দিন, তো এর ভিতরে কোনো সাফল্য কি আপনার মনে হচ্ছে যে গভর্নমেন্ট এটাতে সফল? মানে এখন সফল ধরেন 100 দিন যে পেরিয়ে গেল, বিরাট কোনো ঝামেলা হলো না, সেটাই একটা সফলতা। কি দেখুন, 100 দিনের মধ্যে হাম হলো, এই 100 দিনের মধ্যে যুদ্ধ লেগে গেল,
এই 100 দিনের মধ্যে জিনিসপত্রের দাম বাড়লো, এগুলো যদি এক এক করে দেখেন তাহলে মানে চোখে আঙুল দিয়ে দেখানো যে এই জিনিসগুলো সমস্যা তৈরি করেছে, যে আমাদের কাছে চ্যালেঞ্জের মতো আসছে, সেটার সংখ্যাই অনেক বেশি। এর ভিতরে কি সরকারের কোনো ব্যর্থতা আছে বলে মনে করেন আপনি? যেমন ইরান যুদ্ধ গেল। ব্যর্থতার কথা আমি এখনই বলবো না, জি জি এখনও তো ধরেন তাদের পলিসিগুলো বোঝা, সেই পলিসিগুলোকে তারা যে চালু করবার চেষ্টা করছেন সেটার সাফল্য বোঝা, এটা বোঝার তো সুযোগ পাওয়া যায়নি। তারা সোশ্যাল সেফটি নেটওয়ার্ক হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শ্রমিক কার্ড ইত্যাদি ইত্যাদি চালু করেছেন। জি এটা সম্পর্কেও কোনো বিশদ ব্যাখ্যা নেই, আর এটা যে কতখানি সফল হচ্ছে তার কোনো রিপোর্ট আমি কোথাও দেখিনি, কিন্তু উল্টাপাল্টা রিপোর্ট কিছু দেখেছি। আমি সেই রিপোর্টের ভিত্তিতে কোনো কমেন্ট করছি না। এইটার মধ্যে একটা ভালো চিন্তার দিক আছে জি জি সোশ্যাল সেফটি দেওয়ার জন্যে। মানে যেমন ধরেন ফ্যামিলি কার্ডের কথা যদি বলি, এটা যদি ঠিকঠাক মতো ডেটাবেজ করে ফ্যামিলিগুলোকে চিহ্নিত করে তাদের কাছে দেওয়া যায় তাহলে ভালো হতে পারে। কিন্তু খোদ ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে রিপোর্ট করা হয়েছে কৃষক কার্ড পেয়েছে 2-3 মানুষের কথা বলেছে, তারা পত্রিকায় ছাপা হয়েছিল জি, জি। ইংরেজি পেপারে, যে তারা কোনো কৃষকই নয়। তো ওই ডেটাবেস তো করা হয়নি। এখন যদি মনে করেন আগে যে ডেটাবেস করা আছে পিবিএস বা আর কেউ করেছে সেটাতেই নির্ভর করা যাবে, সেটাও যে কতখানি সত্যি তাও তো জানি না। মিলে সাফল্যের কথা আমি ঠিক বলতে পারবো না, তবে সরকার চেষ্টা করছেন, প্রধানমন্ত্রী খুব দৌড়ঝাঁপ করছেন, নতুন নতুন দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করছেন। ওই কি বলে কার্ট চালিয়ে গরুর গাড়ি বা বানানো একটা গাড়ি চালিয়ে কিংবা হেঁটে ড্রাইভ করে ইত্যাদি। নিজে যাচ্ছেন। বাট এগুলো মানে এগুলো সামগ্রিকতার সাথে মিললে ভালো যায়, সমগ্রটা যদি ভালো না যায় তাহলে এগুলো ভালো যায় না। আচ্ছা, এর ভিতরে মানে সরকারের কোন সিদ্ধান্তটা মনে হয় আপনার সঠিক, আর কোনটা ধরেন যে সঠিক হয়নি, এরকম কিছু মনে হয় কি যে সিদ্ধান্তটা সঠিক এবং এটা ঠিক হয়নি করা? সঠিক মানে দৈনন্দিন অনেক প্রশ্ন সিদ্ধান্তই তাদের সঠিক, সবগুলো সিদ্ধান্ত তো আমি জানি না। আচ্ছা আচ্ছা। তবে ধরেন আপনি ফ্যামিলি যেমন কার্ড নিয়ে ধরেন- বললেন। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জি জি তারা বদলাতেই পারেন, নতুন সরকার এসে তারা তাদের পলিসি মতো দেশের অর্থনীতি সাজাবেন, মুদ্রানীতি সাজাবেন, ব্যাংকগুলো সাজাবেন, ব্যাংকগুলোর উপরে সবার উপরে যেটা বাংলাদেশ ব্যাংক জি, সেটা সাজাবেন, কিন্তু যেইভাবে করা হয়েছে সেইটা ভালো হয়নি। তারপরে ধরেন এই যে সব পৌরসভা বা সিটি কর্পোরেশনগুলোতে যেরকম করে প্রশাসক নিয়োগ করা হয়েছে, মানে একদম দল দেখে দেখেই করা হয়েছে, দলের বাইরে কিছু না। সেটাতেও হয়তো কোনো সমস্যা হতো না, কিন্তু এটা নির্বাচন কবে হবে কীভাবে এটার সুনির্দিষ্ট কোনো দিক রেখা নির্দেশনা নেই। যাদেরকে প্রশাসক বানানো হয়েছে জি। তারা এখন ইলেকশন ক্যাম্পেইনে নেমে গেছেন। এইটাও একটা লোকাল প্রশ্নবিদ্ধ গভর্নমেন্টে জিনিস। আপনার এমপিদের জন্য আলাদা রুম বা ওদের একটা একটা সিদ্ধান্ত আসছে, এগুলো আপনার কাছে কি মনে হয়? কোনটা? যে লোকাল গভর্নমেন্টে উপজেলাগুলোতে এমপিদের জন্য আলাদা করে বসার রুম। না, ওইটা তো একটা একদমই ভুলই সিদ্ধান্ত। আচ্ছা আচ্ছা। মানে এটা যদি হয় তাহলে এমপি উইল বি ওভার দি উপজেলা পরিষদ। হ্যাঁ এমপিদের উপজেলা পরিষদের মধ্যে কাজ কি? তারা আইন প্রণয়ন করবে, তারা ওখানে বসবে কেন? তাদের অফিস যদি দিতেই হয় অন্য একটা জায়গায় দিতে পারতো। জি। ওইখানে দেওয়ার পরে সব পার্টির লোকজন ওইখানে গিয়ে ভিড় করবে এবং উপজেলা কার্যালয় ঠিকমতো কাজ করতে পারবে কি না কে জানে। উপজেলা নির্বাহী অফিসার ওনাকে মিনিটে মিনিটে এমপি সাহেব ডাকতে পারবেন এবং যেগুলো বলবেন ক্ষমতার ইউনতার বাইরে কোনো কাজ করে। আচ্ছা, এবার একটা বিষয়ে একটু কথা বলি। ইন্টারিম গভর্নমেন্টের একদম শেষ সময়ে বাংলাদেশের সঙ্গে যে আমেরিকার একটা বাণিজ্য চুক্তি হয়, এটাতে আমরা শুনতে পাচ্ছি যে সরকারি দল বিরোধী দল মানে ওই সময়ের যে তারা সবাই রাজি ছিল। আপনি এটা কি কিছু জানেন বা এই চুক্তিটাকে আপনার কিভাবে দেখছেন আপনি? মানে অ্যাপারেন্টলি দেখলে তো মনে হয় যে এতে ভারত আমেরিকার স্বার্থ রক্ষিত হচ্ছে বেশি, আমাদের স্বার্থ তেমন নেই। জি। এর বাইরে কি বলবো আর? এখন আমাদের কি করা উচিত? আমাদের যেমন গতকালকে এরকম এখন তো হয়েছে কি, তাদের সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে এটা বাতিল, তখন ওই চুক্তি আসলে নাই। জি এখন রায় দিয়েছে ফ্ল্যাট রেটে 10%
ট্যারিফ জি। নেওয়া যাবে। জি আপনি নেগোশিয়েট করেন, বাংলাদেশ গভর্নমেন্টকে এটা আবার টেবিল করতে হবে, নেগোশিয়েট করতে হবে, এটাকে রিভিউ করতে হবে। গভর্নমেন্ট কত এফিসিয়েন্টলি সেটা করবে তা জানি না, কিন্তু সরকার যেরকম করে মানে অন্তর্বর্তী সরকার যেরকম তড়িঘড়ি করে ভোটের 3 দিন আগে এটা সই করেছে, হ্যাঁ বর্তমান সরকার যেমন এই ব্যাপারে একদম স্পিকটি নট চুপ করে আছে, আবার বিরোধী দল যেরকম ওরাও কোনো কিছু বলছে না, এগুলো দেখে তো মনে হয় না যে তার এটা এরকম কনসার্ন আছেন, আচ্ছা থাকা উচিত। আচ্ছা এর ভিতরে আমাদের প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ আসামে বিজেপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলো। আবার এবছরে আমাদের ডিসেম্বরে গঙ্গা চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে। তিস্তার পানি নিয়েও আমরা ইন্ডিয়ার সাথে মানে ভারতের সাথে কোনো নেগোসিয়েশনে বোধহয় যেতে পারছি না, কোনো আশা দেখা যাচ্ছে না। আবার সীমান্তেও এখনও গত পরশু দিনে বোধহয় কসবা সীমান্তে একজনকে গুলি করে মেরে ফেলেছে। তো পশ্চিমবঙ্গে কাঁটাতারে সীমান্তে কাঁটাতার দেওয়া বিজেপির নতুন যে সুগন্ধেও ওনার একটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। আবার আরেকটা বিষয় আমরা দেখলাম যে সাপ কুমির দিয়ে সীমান্ত পাহারা দেওয়া হবে। এই ভারত সরকারের বাংলাদেশ নিয়ে এই নীতিটাকে এই ধরনের নীতিকে আপনি কিভাবে দেখেন? মানে ভারত সরকারের নীতিকে কীভাবে দেখছি এটা তো বলবার দরকার লাগে, তা সারা দেশের মানুষ যেভাবে দেখে আমি তাই দেখি। আচ্ছা আমাদের প্রতিবেশী বলেই তাদের বন্ধুত্ব আমরা চাই, কিন্তু সেই বন্ধুত্ব প্রভুত্বের মতো হবে না। জি কিন্তু আমাদের সরকার যেরকম বলছেন তারা তো কোনো ব্যাপারেই খুব উদ্বেগ দেখছেন না। হ্যাঁ তারা বলেছেন না কোনো সমস্যা হবে না, দেখতে হবে। তবে আমি মনে করি আপনি যতগুলো বলেছেন সবই বলেছেন, তার সাথে একটা জিনিস বলেননি, সেটা হচ্ছে পুশিন। হ্যাঁ যদি পুশিনের চেষ্টা করেন তখন সরকার কি করবে? বাকিগুলো তো আপনি কথা বলবেন, টেবিলে যাবেন, আলোচনা করবেন, কিন্তু সত্যি সত্যি যদি তারা পুশিনের চেষ্টা করে, যেরকম হয়েছিল যে রোহিঙ্গারা সব ঢুকলো তখন বাধ্য হয়ে আপনি গ্রহণ করেছেন। সীমান্তগুলো এখন থেকেই সরকারের ভাবা উচিত, সমস্ত স্টেক হোল্ডারদের গভর্নমেন্টের ডাকা উচিত, এই প্রশ্নে অন্তত জাতীয় ঐক্য হওয়া উচিত, এবং তার ভিত্তিতে নেগোশিয়েট করা, যাই করতে হয় সেটা করবেন। জি আচ্ছা আরেকটা বিষয় যে স্বৈরশাসক হাসিনাকে তো ভারত ফেরত দিচ্ছে না, তো এটা নিয়ে আমাদের সরকারের কি করা উচিত? চাইবে, আচ্ছা দেবে না, ওরা চাইতে থাকবে। আচ্ছা সাম্প্রতিক সময়ে আমরা জনজীবনে যে সমস্যাগুলো দেখছি, বিশেষ করে আপনার দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি তেল, গ্যাসের দাম, হামের ক্রপক এগুলো নিয়ে সরকারকে কি খুব উদ্বিগ্ন বলে মনে হয়? হ্যাঁ, তাহলে এখন মানে কি করা উচিত এগুলো নিয়ে? কিন্তু সরকারি মানে ধরেন হামের ব্যাপারে আমি জি স্বাস্থ্যমন্ত্রীকে দেখছি উদয়াস্ত দৌড়াদৌড়ি করছেন, এবং হামটা ঠিক এই সরকারের দায়িত্ব না, এটা বিগত সরকারগুলোর দায়। ঠিক মতো টিকা দিয়েছেন কি না, পরীক্ষা করেছেন কি না, কী কী গ্যাপ ছিল। আমি আজকে দেখলাম যে হেলথ মিনিস্টার বলেছে এই যে ওগুলো খোঁজার আগে থামাই জিনিসটা, মানুষের যান বাঁচাই। জি ফলে ওরা খুঁজতে যাচ্ছেন, এটা যখন ট্যাকেল করতে পারবেন তখন ওদিকে যাবেন। আমি মনে করি সেটাই করবে, তার বাইরে খুব কী করা। সংসদে বিরোধী দলের ভূমিকাটা আপনি কিভাবে ইতিবাচক বলে মনে করেন কিনা, এখন যে রোলে আছে আমাদের অপোজিশন? দুটো ব্যাপারে আমার খুব বড় প্রশ্ন আছে বিরোধী দলের। জি একটা হচ্ছে ইরান যখন আক্রান্ত হলো তখন তারা যে স্টেটমেন্টটা দিলেন, আর তেলের ব্যাপারে যেটা হলো সবশেষে, ওইটাতে তারা জয়েন্ট কমিটি করলেন, এবং তারা বলেন তারা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবেন। কিন্তু তারা সেই দায়িত্বশীল বলতে সংসদে কথা বলছেন, মাঝে মাঝে ওয়াকআউট করছেন, বাইরে মিটিং মিছিল করছেন, কিন্তু কার্যকরভাবে যা যা আরও হচ্ছে সেগুলোর বিরুদ্ধে দাঁড়াবার মতো কাজ করছেন না। তারা বলছেন আমরা প্রতিবাদ করছি কিন্তু বিদ্রোহ করব না। আগে থাকতেই মিম করা তো ভালো না, আন্দোলন করতে চাইলে। আচ্ছা বিশেষ করে আছে এনসিপির যে তরুণ নেতারা ওখানে আছেন, তাদের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন? ওদের ভিতরে তো বেশ একটা, প্রথম কথা হলো 11 দলীয় জোট যে বলা হচ্ছে, এটা কী রকম জোট তাই তো বোঝা যাচ্ছে না। আচ্ছা প্রথম তারা বলেছিল এটা নির্বাচনী জোট, এটা কোনো রাজনৈতিক আদর্শিক জোট নয়। তো এখন জোটটা আছে কেন?
তাহলে নিশ্চয়ই রাজনৈতিক জোট এটা। সেই রাজনীতিটা কিসের ভিত্তিতে? সেইখানে আবার দেখা যাচ্ছে অন ইস্যুজ তারা ডিফারেন্টলি আচরণ করছে। যেমন ধরেন ওই যে শোক প্রস্তাব নেওয়ার ব্যাপারে আলাদা করলো, এবং মাঝে মাঝে একই কথা বলছে, তারপরেও বোঝা যায় যে জামাতের চাইতে এনসিপির ভয়েস হাই, অ্যাকশন নয়, ভয়েস হাই। অ্যাকশনে জামাত যখন বড় মিছিল করে তখন তারা তার সাথে থাকে, নিজের আলাদা করে কোনো প্রয়োগ এখনো দেয়নি। ফলে এটাকে একটা জোট হিসেবেই আমি এখনও বলতে পারবো। জোট বললে এখানে জামাত যেটা বলছে সেটাই হচ্ছে। আর এখন তাহলে এনসিপির যারা নতুন এসছে নেতৃত্ব, ধরেন এখানে হুইপ হিসেবে, বিরোধী হুইপ হিসেবে নাহিদ ইসলাম, তারপর হাসনাত আবদুল্লাহরও ভালো ভূমিকা মনে হয়। তো এদের কাছ থেকে কি আমরা, তরুণ নেতৃত্বের কাছ থেকে কি আমরা নতুন কিছু আশা করতে পারি? যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছিল, বৈষম্যহীন বাংলাদেশ। না, আশা তো করাই উচিত, কিন্তু আশা করতে পারি এরকম করে যখন প্রশ্ন করেন তখন আবার পাল্টা নিজের মধ্যে জিজ্ঞেস করতে, এই আশা কতখানি সফল হতে পারে সেটাও ভাবতে হবে না? জি, সেটাই। আমি তো জাসদ করতাম, ডাকসুর ভিপি ছিলাম, সেই সময় তরুণরা সব আমাদের সাথে ছিল। জি, সেজন্যই। জি, কিন্তু আমরা আজকে কোনো ভূমিকাতেই নেই। এরা যখন এগুলো করছে তখন শুধুমাত্র তারুণ্য, শুধুমাত্র আবেগ দিয়েই এটা হয়ে যাবে এরকম তো না, দেখতে হবে। আচ্ছা, আপনার নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা কি আপনার এই বর্তমান পরিস্থিতিতে? আমি যা করছি তাই করব। আচ্ছা, আপনাদের যে একটা রাজনৈতিক মোর্চা হয়েছিল, গণতন্ত্র মঞ্চ, এটা কি এখনো আছে? মানে নাই তো বলতে পারবো না, কারণ ভেঙে তো দেইনি। আচ্ছা, কিন্তু পট অনেক বদলে গেছে, নির্বাচন হয়ে গেছে। নির্বাচনের পরে আমাদের জোটের জি, কেউ ইলেকশন করেছেন, জোট তো মানে বিএনপি সহ কোনো জোট হয়নি। বিষয়টা এমন হচ্ছে যে বিএনপি দিয়েছে নমিনেশন অন্য দলের কাউকে, এরকম করেছে, কেউ মন্ত্রী হয়েছেন। জি, জি, ফলে আজকে আপনি আমাকে যত প্রশ্ন করলেন, এইসব প্রশ্ন যদি জোটের মধ্যে ওঠে তাহলে যারা মন্ত্রী হয়েছেন তারা কি জবাব দেবেন? দিতে কি পারবেন? এই বিলে এটা একটা স্টড পজিশনে আছে, জোটটা থমকে আছে। জি। মানে যারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, ওনারা কীরকম, যে আপনাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ওনারা কি এগুলো নিয়ে কথা বলছেন? না, এগুলো নিয়ে কথা হয়নি। আচ্ছা, আপনার দল নাগরিক ঐক্য নিয়ে এর পরবর্তীতে আপনি? না, আমি আমার দল করছি। দল যে আগে যেরকম চিন্তা করতাম একটা কল্যাণ রাষ্ট্র করব, জি, এবং এই সমস্ত আপোষকামী সুবিধাবাদী বুর্জোয়া দলগুলোর বিপরীতে একটা বিকল্প দল গড়ে বা বিকল্প শক্তি গড়ে তুলব, সেই চেষ্টাতে এখনও আছি। যে আপনার কল্যাণ রাষ্ট্রে গঠন নিয়ে আপনার এক সময় যারা আপনার সহযোদ্ধা ছিল, এরা কেউ কেউ এখন সরকারে আছে, তো ওনারা কি এরকম কোনো রোল রাখছে কল্যাণ রাষ্ট্র গঠনে? বা এটা ইন্ডিভিজুয়ালি তো কেউ রাখতে পারবে না, গভর্নমেন্ট রাখবে। এখন ধরেন কল্যাণ রাষ্ট্র বোঝার জন্যে জি, একটা গভর্নমেন্টের ইকোনমিক পলিসি থেকে তো আপনি বেশি বুঝবেন। সামনে বাজেট আসছে, জি, তো সেই বাজেট যদি আছে, এর মধ্যে গভর্নমেন্ট যে আউটলাইন দিয়েছে, জি, এটার মধ্যে কল্যাণ রাষ্ট্রের কোনো ফিচার নেই, এখন পর্যন্ত নেই। তো ইন্ডিভিজুয়ালি দুই চারজন থাকলেই তারা কী করবে? কিছু করতে পারবে না। একজন তো পরিকল্পনা প্রতিমন্ত্রী আছেন, জি, উনি কোনো পরিকল্পনা আরেকজন দিতে বোধহয় পারেন। আপনার তথ্য উপদেষ্টা আছেন এখন। আচ্ছা, ধরেন এরকম তিন চারজন যাই থাকুক, দুইজন থাকুক, কল্যাণ রাষ্ট্র গড়বার লক্ষ্যে যে বাজেট, সেটা তো তারা দিতে পারবেন না। এখন ধরেন ফ্যামিলি কার্ড একটা কল্যাণ রাষ্ট্রের ফিচার হতে পারত, জি। কিন্তু এটা দেখতে হবে। আচ্ছা, একটু আপনার আমাদের ডক্টর ইউনূস তো একটা ঐতিহাসিক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনার কি মনে হয় যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা ঐতিহাসিক নির্বাচন হয়েছে? এটা ভৌগোলিক হয়ে গেছে। এটা ভৌগোলিক নির্বাচন, মানে ঐতিহাসিক বলতে মানে আগে থেকে যখন বলছেন না, জি, তখনই আমি কয়েকবার বলেছিলাম, তাকেও বলেছি, এগুলো কী বোঝার কী স্যার? ভোট তো আগের মতোই হবে, পুলিশই তো নানে না, পুলিশ তো কথা শুনে না, জি, পার্টিগুলো তো আগের মতোই আছে, আপনি সংস্কারের কিছুই করেননি, তো ঐতিহাসিক করবেন কীভাবে? তো সেরকম ঐতিহাসিক কোনো নির্বাচন হয়নি। এটা একটা নির্বাচন হয়েছে,
যেখানে ভোট প্রদান ভালো হয়েছে, গণনা এবং ঘোষণা নিয়ে প্রচুর রকম কথাবার্তা হয়েছে। তাহলে ভোটটা আপনি কতটা সুষ্ঠু, নিরপেক্ষ বা অংশগ্রহণমূলক? আমি যেরকম বললাম পার্সেন্টেজ করে বলতে পারবো না, জি, পার্সেন্টেজ করে বলতে পারবো, ওই হিসাব করতে পারি নাই। ভোট গ্রহণটা ভালো হয়েছে, কিন্তু এর গণনা এবং ঘোষণা নিয়ে প্রশ্ন মানুষের মধ্যে আছে। আমি তুলছি না কথা। আচ্ছা, এই যে মানে এক কথাতে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে কি আমরা সফল বলতে পারি, নির্বাচন সহ সব কিছু মিলে? না, সফল ব্যর্থতার ব্যাপারটা খুব একটু জটিল প্রশ্ন। কারণ এটা কারণ বলি, জি, বেশিরভাগ মানুষ তাকে ব্যর্থ মনে করে, সেই অর্থে উনি সফল নন। কিন্তু উনি একটা নির্বাচন দিয়েছেন, নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার ক্ষমতায় আছে, সেদিক থেকে আপনি সফলই বলেন। কিন্তু সংস্কার যদি বলেন, সেই সংস্কার কী হয়েছে? বেশিরভাগ লোক বলবে হয়নি। কিন্তু উনি 133টা অধ্যাদেশ দিয়েছিলেন। জি, এখন সংসদের মধ্যে বিরোধী দল 133টাই চায়। তো এই যে সংস্কারের প্রস্তাবগুলো তৈরি হলো, এটাও এক ধরনের, আমি এটাকে তো খুব ইতিবাচকভাবে দেখি। তার প্রস্তাবগুলো ভালো ছিল। উনি থাকলে কি এগুলো করতে পারতেন সেটা দেখতে হতো। কিন্তু যারা আসছেন তারা কি করবেন? তারা বলছেন করবেন, যদি করেন তাহলে তার মধ্যেও অন্তর্বর্তী সরকারের সাফল্য খুঁজে পাবেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তো বেশি আপনার সিভিল সোসাইটির মেম্বাররাই ছিলেন, নেতৃবৃন্দ ছিলেন। তো ওনাদের প্রস্তাবনাগুলো আপনি যেটু বলছেন, এগুলো নিশ্চয়ই নাগরিক ভাবনাকে প্রতিফলিত করে। নট নেসেসারিলি, মানে তারা যেগুলো তো তাই যে নাগরিক ভাবনাকে প্রতিফলিত করবেই এমন তো কথা নেই। তাদের যে প্রশ্নগুলো, যে প্রস্তাবনা, অধ্যাদেশ, জি, এর মধ্যে তো ইকোনমিক্সের কিছুই নেই। অর্থনীতির তো একটা হ্যাঁ। সংস্কারের প্রস্তাব ছিল, এবং তারপরে টাস্ক ফোর্স ছিল, দেবপ্রিয় ভট্টাচার্য ছিলেন, প্রপোজাল দিয়েছিলেন। উনি যে বারবার বলছে যে ওর দিকে নজরই দেওয়া হচ্ছে না, সেটা তো সত্যি। ওখানে কিছু হয়নি, পুলিশে কিছু হয়নি, প্রশাসনিক কোনো সংস্কার হয়নি, বহু জায়গা আছে বাকি। কিছুদিন আগে দেখলাম যে ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন যে আমি সংস্কার কমিশনের সদস্য ছিলাম, সরকারের কোনো অংশ ছিলাম না। এটা কি আপনি কিভাবে দেখেন? না, সে তো বাস্তব, কিন্তু সরকারে ছিলেন না, জি, ছিলেন না তো। তাহলে তো মানে আমরা বলতে পারি যে বিষয়টা মানে নাগরিকদের তো যে ভাবনাগুলো, এটা তো আসছে না এখানে। মানে অ্যাকোমোডেট করার চেষ্টা তো করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, এবং সেটা আসছে এর মধ্যে, কিন্তু সংস্কারে সেগুলো অ্যাকোমোডেট হয়েছে আমি তা বলছি না। জি, জি, আমি বলছি যে নাগরিকদেরকে ইনভলভ করা হয়েছে, তারা তাদের ইনপুট দিয়েছেন, নিয়েছে সরকার, কিন্তু সেটাকে ট্রান্সলেট ইন্টু রিয়ালিটি, বাস্তবে রূপান্তরিত করা হয়নি। তো ধন্যবাদ মান্না ভাই, আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন। আপনাদের সবাইকে এবং আপনাদের মাধ্যমে যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ অবস্থায় পৌঁছে গেছি। আমাদের সঙ্গে অনেকক্ষণ দীর্ঘ সময় শারীরিকভাবে অসুস্থতা সত্ত্বেও মান্না ভাই সময় দিয়েছেন, আপনারাও সাথে ছিলেন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।